ভারত আমেরিকাকে চারদিক থেকে ঘিরতে শুরু করে দিয়েছে। বিশ্বাস হচ্ছে আপনাদের? আমেরিকা বুঝতে পারছে যে ভারত যদি এই পরিমাণে বেড়ে ওঠে তাহলে ভারতকে সামলানো মুশকিল হয়ে যাবে, এবং সেই কারণেই আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানের হাত ধরাতে, চীন কিন্তু পাকিস্তানের হাত ছাড়তে শুরু করেছে। এবং আমেরিকার ব্যবসা, অর্থনীতি কিন্তু আমেরিকার এই মুহূর্তে খুব রিস্কের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইউনাইটেড নেশন, আমেরিকা দ্বারা পরিচালিত ইউনাইটেড নেশন, সেইখানেও কিন্তু ভারত এই মুহূর্তে অন্যতম উজ্জ্বল অবস্থান করছে। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, আমেরিকার উপর নির্ভরশীলতা ভারতের কমবে এবং ওটা ভারত অর্থনৈতিক দিক থেকে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে চলেছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমেরিকাকে কিন্তু ভারত কোনোভাবে ছেড়ে দিচ্ছে না, এবং ভারত আমেরিকাকে চারদিক থেকে ঘিরতে শুরু করে দিয়েছে। বিশ্বাস হচ্ছে আপনাদের? বিশ্বাস করতে হবে, তার কারণ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্ট্র্যাটেজিক চাল, সেই চালে এইবার নাস্তানাবুদ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ শুল্ক চাপালেও সেই ট্যারিফ শুল্কের উপর দাঁড়িয়ে কোনোভাবে সেই ট্যারিফে মাথা নত না করে নরেন্দ্র মোদী যে স্ট্র্যাটেজিক্যাল চাল তিনি দিয়েছেন, সেই চালে এইবার আমেরিকা চারিদিক থেকে বাধা পড়তে চলেছে, বা বলা যায় আমেরিকাকে চারদিক থেকে ঘিরতে চলেছে ভারত। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম ভারতের স্ট্র্যাটেজিক্যাল চাল পাকিস্তানের সঙ্গে যখন সংঘাতে জড়িয়ে পড়লো ভারত পাকিস্তান, ঠিক তখন বিভিন্ন দিক থেকে যে স্ট্র্যাটেজিক্যাল চাল নেওয়া হয়েছিল, ঠিক সেই রকমভাবেই যে উন্নত কৌশলগত মুভ, সেই মুভ কিন্তু ভারত দেখাতে শুরু করেছে। এবং কি সেই মুভ, আমি সেই আলোচনা এই অনুষ্ঠানে করব। এবং আমি বিশেষ করে বলতে চাইবো যে নরেন্দ্র মোদী কি কি স্টেপ নিচ্ছেন, ঠিক তাতে কি কি পরিণতি হতে পারে। আমি একেবারে শুরুতে বলতে যেটা চাইবো যে নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি জাপানে গিয়েছেন, এবং ঠিক এসসিও সামিট অর্থাৎ 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এই দুদিন এসসিও সামিট হবে। বেজিং থেকে আমন্ত্রণ এসেছিল এবং তিনি বেজিংয়ের হাতে হাত মিলিয়ে যাবেন বলে একেবারে স্বীকার করেন বা যাবেন বলে প্রস্তুত হন। এবং এই যে এসসিও সামিট, ঠিক তখনই তিনি এসসিও সামিটে যাবেন বলে একেবারে রেডি হয়ে যান যখন ট্যারিফ শুল্ক চাপায় ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর পরেই নরেন্দ্র মোদী এসসিও সামিটে যাবেন বলে ঠিক করেন। এসসিও সামিট 31 একেবারে তারিখ ঠিক হয়, কিন্তু ঠিক তার আগে 29 আগস্ট নরেন্দ্র মোদী জাপান চলে যান এবং জাপানে গিয়ে তিনি বৈঠক করেন, একেবারে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া আমি এর আগে বলেছিলাম যে জাপানে গিয়ে যেসব বৈঠকগুলো হচ্ছে তাতে কি কি ব্যবসায়িক জায়গাগুলো ভারতের উঠে আসছে। সেমিকন্ডাক্টর চিপ ইতিমধ্যে আমরা জানি তৈরি হতে শুরু করেছে ভারতে। সেই সেমিকন্ডাক্টর চিপের যে টেকনোলজিক্যাল সাপোর্ট বা লজিস্টিক সাপোর্ট, সেটাও কিন্তু ইতিমধ্যে জাপানের সঙ্গে কথা হয়েছে, জাপান দেবে। এবং এছাড়া আমরা জানি ট্যাঙ্কার, বম্বার বা বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ নামক যে কোম্পানি ইতিমধ্যেই ভারতের সঙ্গে যে তেজাস এবং আমকা এই দুটো ফাইটার জেট তৈরিতে ইঞ্জিন দেবে বলে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ ছিল বা হাত বাড়িয়েছিল, সেই বিষয়ে কিন্তু বৈঠক হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে জাপানের সঙ্গে যে বৈঠকগুলো হয় তার মধ্যে বেশ কয়েকটি চুক্তিও সই হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং নরেন্দ্র মোদী এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যে ঘোষণা জাপান এবং ভারতের তরফ থেকে যৌথ বিবৃতিতে করা হয়েছে, সেখানে ব্যবসায়িক বিষয়টা যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি রয়েছে পেহেলগাঁও হামলার বিষয়টি। অর্থাৎ পেহেলগাঁও হামলায় এই ঘটনার নিন্দা করে পাকিস্তানকে টার্গেট করে যে বার্তা জাপানের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ জিওপলিটিক্যাল যে সামারি বা জিওপলিটিক্যাল যে সমীকরণ, সেই সমীকরণ দেখলে দেখা যাবে এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের দিকে কিছুটা ঝুঁকতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তার কারণ আমরা সবাই জানি যে ভারতকে টার্গেট করছে তিনি, তার কারণ গোপন রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি পেয়ে গিয়েছেন যে ভারত খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হতে পারে, এবং তার যা আপগ্রোয়িং রেট 7.8, এই যে আপগ্রোয়িং রেট ইতিমধ্যে ভারত পেতে চলেছে, এবং এই জিডিপির যে আপগ্রোয়িং রেট সেটা রীতিমতো টলিয়ে দিয়েছে আমেরিকাকে। এবং আমেরিকা বুঝতে পারছে যে ভারত যদি এই পরিমাণে বেড়ে ওঠে তাহলে ভারতকে সামলানো মুশকিল হয়ে যাবে, এবং সেই কারণেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যের যে বিষয়টা, সেই বিষয়টা তুলে ধরে তিনি টার্গেট করলেন ভারতকে, এবং ভারতের ভিতরে অরাজকর পরিস্থিতি তৈরি করার জন্য মদদ দিচ্ছে রীতিমতো পাকিস্তানকে এবং বাংলাদেশকে। এই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এবং এই জায়গায় দাঁড়িয়ে জাপান পাকিস্তানের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছে যে এই পেহেলগাঁও হামলার নিন্দা করে, সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ ইতিমধ্যে যে ত্রিশক্তি জোট ভারত, রাশিয়া এবং চীন বাঁধতে চলেছে, সেই ত্রিশক্তি জোটের মাধ্যমে সামরিক ক্ষেত্রেও কিন্তু একটা বড় ক্ষতি আমেরিকার হবে। এবং
তার প্রভাব পড়বে এই ভারতের দুটো দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে, সেই বিষয়টা কিন্তু একেবারে জলের মতন স্পষ্ট। এবং কীভাবে ঘিরতে শুরু করেছে তার প্রাথমিক কারণ যদি একটা আমি বলি, যে জাপানে গিয়ে এই ধরনের মিটিং করিয়ে আমেরিকা যার উপর এখন ভরসা করতে শুরু করেছে, যে ঘোড়ার উপর বাজি করতে শুরু করেছে বা বাজি ধরতে শুরু করেছে, অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তান, সেই দুটো দেশকে চমকানো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং রীতিমতো একটা আমেরিকার জন্য হুমকির বিষয়। এটা গেল পার্ট 1। এবং দ্বিতীয় দিক থেকে যদি দেখা যায় এসসিও সামিটে তিনি যোগ দিতে চলেছেন এবং তারই মধ্যে যে চিত্র সামনে আসছে, ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করবে শি জিনপিং এর সঙ্গে। এই দুটো বিষয়টা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে যে বিষয়গুলো উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানের হাত ধরাতে, চীন কিন্তু পাকিস্তানের হাত ছাড়তে শুরু করেছে এবং চীন লজিস্টিক সাপোর্ট দেওয়া শুরু করলে আরও চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ চললেও ব্যবসা বাণিজ্য কিন্তু এই মুহূর্তে চলছে এবং অন্যান্য দিক থেকে চীন বিভিন্ন ক্ষেত্রে বোর্ডিং মেশিন থেকে শুরু করে যেগুলো ভারতের গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো চীন থেকে আমদানি হতো, সেইগুলো ইতিমধ্যে দিতে শুরু করেছে। এবং ব্যবসায়িক ক্ষেত্রে যেমন চলছে উত্তেজনা, সীমান্ত উত্তেজনাও কিন্তু এই মুহূর্তে সলভ হয়ে যেতে পারে এবং সলভ হয়ে গেলে সেটা আমেরিকার জন্য একটা ভয়ানক, তার কারণ সেক্ষেত্রে যুদ্ধের আভাসটা আর সেই রকম চীনের সঙ্গে থাকবে না এবং সেক্ষেত্রে সামরিক ব্যবসা আরও ক্ষতি। এবং চীনের সঙ্গে যদি ভারত সামরিক চুক্তির বিষয়টা এগিয়ে নিতে পারে, সেক্ষেত্রে যেটা সমস্যা হবে আমেরিকার ব্যবসা, ওই যে বলছিলাম সামরিক ব্যবসা, গোটা দেশে 750-টির উপরে সেনা ক্যাম্প বসিয়ে রেখেছে গোটা বিশ্বে এবং সেই জায়গাগুলোতে এক দেশের সঙ্গে আরেক দেশের ঝামেলা বাঁধিয়ে দেওয়া, আমরা দেখেছি ইসরায়েল ইরানের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, তারপর ইসরায়েলের সঙ্গে অস্ত্রের ব্যবসা, এই ব্যবসাটা মারাত্মক ব্যবসা আমেরিকার এবং সেই ব্যবসা যদি কোনোভাবে বন্ধ করতে পারে সেটাও একদিক থেকে ঘিরে ফেলা এবং সেই প্রচেষ্টাই কিন্তু নরেন্দ্র মোদী করবেন বলে প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে। এবং এই জায়গায় একেবারে বলতেই হবে অজিত দোভাল, এই যে ট্যারিফ যে চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের উপরে 50% ট্যারিফ, তারপর অজিত দোভাল অজিত দোভাল তিনি গিয়েছিলেন পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় এবং পুতিন কিন্তু আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তথ্য বলছে ডিসেম্বরেই ভারতে আসতে চলেছেন পুতিন এবং পুতিন ডিসেম্বরে ভারতে আসলে একদিকে সাংহাই অর্থাৎ এসসিও মিটিংয়ে পুতিন, নরেন্দ্র মোদী এবং শি জিনপিং একজোট হয়ে দেখিয়ে দেবেন যে এই আমেরিকার আধিপত্য ছাড়া কিভাবে গোটা বিশ্বের শক্তিশালী দেশগুলো এক হতে পারে এবং সেই শক্তিশালী জোটের চেহারা কীরকম সেটা যেমন দেখিয়ে দেবে, ঠিক সেই রকমভাবেই এই পুতিনের সঙ্গে যদি ডিসেম্বরে বৈঠক হয় ভারতের, এবং ইতিমধ্যে ব্যবসা কিন্তু কোনোভাবেই কমায়নি ভারত, সেটাও বলে রাখা প্রয়োজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় বিষয় কিন্তু কাজ করবে আমেরিকার জন্য, একটা বড় ভয়ও কাজ করবে, কারণ আমেরিকার ব্যবসা অর্থনীতি কিন্তু আমেরিকার এই মুহূর্তে খুব রিস্কের মুখে দাঁড়িয়ে রয়েছে। এবং এছাড়া কূটনৈতিক দিক থেকে ভারত যেভাবে ঘিরতে চলেছে সেটা গুরুত্বপূর্ণ, তার কারণ ব্রিক্স সম্মেলন ভারতই কিন্তু দায়িত্ব নিয়ে এবার এগিয়ে নিয়ে যেতে চাইছে বা বড় করতে চাইছে এবং এই ব্রিক্স জোট যদি বড় হয় সেক্ষেত্রে আমেরিকান ডলার কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে, আমেরিকান ডলারে কিন্তু ব্যবসা কম হতে পারে এবং গোটা বিশ্বে পথ দেখাতে পারে অন্য কোনো টাকা এবং অন্য কোনো কারেন্সি এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় অঙ্কের ক্ষতি হতে পারে আমেরিকার। এছাড়া ব্রিক্স ছাড়া আমি যদি দেখি একেবারে রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক, এই কূটনৈতিক সম্পর্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া একেবারে আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তি যেমন ফ্রান্স, ইসরায়েল, এই সমস্ত যে আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তি হিসাবে এই সমস্ত দেশগুলোকে মেনটেন করে চলা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এছাড়া যে বিষয়টা আমি বলছিলাম গ্লোবাল সাউথের একেবারে অন্যতম শক্তিশালী মুখ হয়ে ওঠা, আমি এর আগে এই বিষয়টা বলেছি বারবার করে, এই ট্যারিফ যুদ্ধে ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেওয়ার পর কোনোভাবে মাথা নত না করাটা ভারতের জন্য শাপে বর হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্যই গ্লোবাল সাউথের অন্যতম শক্তিশালী মুখ হয়ে দাঁড়িয়েছে এবং যে কারণে বেজিং বারবার করে ভারতকে পাশে পেতে চাইছে, কারণ তারা বুঝতে পারছে একেবারে কৌশলগত সহাবস্থান যদি না করে ভারতের সঙ্গে তাহলে চীন বিপদে পড়তে পারে এবং চীনের সঙ্গে আমেরিকার আদায় কাজকালা। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে চীন ভারতের সঙ্গে হাত জুড়তে চাইছে এবং সেটা ভারত হাত মেলাতে চাইছে এবং রাশিয়া তাদেরকে পুরো সাপোর্ট দিলে একটা ত্রিশক্তি জোট, যেটা বারবার করে আমি বলছিলাম ভয়ানক ক্ষতি হয়ে যাবে আমেরিকার। এটা কূটনৈতিক ক্ষতি, সামরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতিগুলো একেবারে ঘিরতে চলেছে ভারত, এটাতে একটা অন্যতম পয়েন্ট। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কিন্তু নিজের স্যাটেলাইট যে জায়গাটা, সেই স্যাটেলাইট জায়গাটা এবং প্রযুক্তিগত সক্ষমতা সেটা বাড়াতে চলেছে। এবং আমরা এর আগেই দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্যারিফ যুদ্ধের পর বা ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেওয়ার পর 50% শুল্ক চাপিয়ে দেওয়ার পর স্বদেশী পণ্য বা স্বদেশী আন্দোলন করার এক প্রকার ডাক দিয়েছিলেন এবং ঠিক সেই জায়গাতে DRDO, হাল সহ বিভিন্ন যে কোম্পানি রয়েছে বা যারা মূলত ডিফেন্স ওরিয়েন্টেড কাজগুলো করে তারা কিন্তু পরিষ্কার করে একটা বিষয় বুঝিয়ে নিয়েছে যে কিভাবে ভারত
নিজের পায়ে আরও শক্তিশালী হতে পারবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এআই থেকে শুরু করে সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট, স্যাটেলাইট সাপোর্ট, সেইগুলো ভারত কিন্তু এইবার অ্যাডপ্ট করতে চলেছে, ভারতেই সেইগুলো তৈরি হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমি একটু মনে করে রাখি, এই যে সিস্টেম, রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেম আকাশ প্রাইম রাডার সিস্টেম বা আকাশ যে সিস্টেমটা রাডার সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যম দিয়ে কিন্তু পাকিস্তান সংঘাতের সময়, অপারেশন সিঁদুরের সময় ভারত ব্যবহার করেছে। এবং সেই সময় কিন্তু ভারত বুঝতে পেরেছে যে ভারতের স্যাটেলাইট সিস্টেম, ভারতের অন্যান্য রাডার সিস্টেম অনেক শক্তিশালী এবং সেইগুলোকে ব্যবহার করতে হবে, সেগুলোকে আপডেট করতে হবে। এবং সেইটা যদি সম্ভব হয়, সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, আমেরিকার উপর নির্ভরশীলতা ভারতের কমবে এবং ভারত অন্যান্য দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি বা সামরিক ব্যবসা করতে পারবে এই রাডার সংক্রান্ত বিষয়ে এবং স্যাটেলাইট সংক্রান্ত বিষয়, যেটা আমেরিকা করে থাকে এই মুহূর্তে। ফলে অর্থনৈতিক ক্ষতি, একেবারে কূটনৈতিক ক্ষতি, সামরিক ক্ষেত্রে ক্ষতি, সমস্ত কিছু মিলিয়ে ইউনাইটেড নেশনেও ভারত কিন্তু আমেরিকার যে শক্তিশালী যে জোট ইউনাইটেড নেশন, আমেরিকা দ্বারা পরিচালিত ইউনাইটেড নেশন, সেইখানেও কিন্তু ভারত এই মুহূর্তে অন্যতম উজ্জ্বল অবস্থান করছে। সেইখানে আমেরিকার বিরুদ্ধে কোনো অবস্থান না নিলেও ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনাইটেড নেশনে। ফলে এই সমস্ত ক্ষতি মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আমেরিকা ভুল করছে, সেটা বুঝতে পারছে আমেরিকা। এবং ভারত কিন্তু বসে নেই, খুব নীরব চাল, খুব ট্যাকটিক্যাল চাল, খুব স্ট্র্যাটেজিক চাল বলতেই হবে আমাকে। এবং এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমি বোঝাতে চাইলাম, জাপান, রাশিয়া, চীন, এই সমস্ত দেশগুলোর সঙ্গে বিভিন্ন বৈঠক, বিভিন্ন ট্যাকটিক্যাল মুভমেন্ট সবগুলো করে আমেরিকাকে চারদিক থেকে কিন্তু ঘিরতে চলেছে ভারত। এবং এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আগামী 10 বছরের মধ্যে। এবং আগামী 10 বছরের অপেক্ষা আমাদের এইটাই, যে গোটা ভারত অর্থনৈতিক দিক থেকে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে চলেছে। সেই ভবিষ্যৎবাণী আমাদের নয়, সেই ভবিষ্যৎবাণী কিন্তু একেবারে বিশেষজ্ঞদের। সেই দিকে কিন্তু নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।